নমস্কার। গল্প পাঠ চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী মানুষদের গল্প শোনার অনুরোধ জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প প্রতিভা বসু রচিত নিরুপমার চোখ। নিরুপমাকে আমি পড়াই আমি 2 বছর ধরে। তখন নিরুপমা ছিল 14 বছরের মেয়ে, আর এখন 16। ওর ঠাকুরদা বলেন এই সবে 12 পেরিয়ে 13য় পা দিল। অতিশয় সনাতনী ভাব ওর বাপ ঠাকুরদার। যতক্ষণ পড়াই সমস্তক্ষণ ওদের পুরনো আমলের চাকর হরিসাধন শাসক এবং প্রহরী রূপে সেখানে মোতায়েন থাকে। মাঝে মাঝে ওর কর্মহীন ঠাকুরদাও তার জরাজীর্ণ দেহ নিয়ে শয্যা ছেড়ে উঠে আসেন নাতনিকে দেখতে। আর নিরুপমা নতমুখ আরও নত করে, তার সংকুচিত দেহ আরও কুঞ্চিত হয়। শীতে গ্রীষ্মে তাকে পুরো হাতা জামা পরতে দেখি। তাছাড়া সমস্ত শরীরকে সে শাড়ি দিয়ে এমনভাবে আবৃত করে রাখে যে একমাত্র হাতের আঙুল কটি ছাড়া আর কিছুই দেখবার উপায় নেই। মুখখানা এতই নিচু করে রাখে যে টানা ভুরুর তলায় ফোলা ফোলা দুটি চোখের পাতা আর টিকালো নাকটিই শুধু চোখে পড়ে। অদ্ভুত মাস্টারি আমার। এরকম বোবাকে পড়ানো যে কী দুঃসাধ্য সাধন তা কেবল আমিই জানি। অনেক দিন বিরক্ত হয়ে কাজ ছেড়ে দিতে চেয়েছি, কিন্তু মন থেকে সায় পাইনি। মাস গেলেই 20টা টাকা। অতএব লজ্জাই স্ত্রীলোকের অঙ্গের ভূষণ বলে নিরুপমাকে 2 বছর যাবৎ কেবল ক্ষমাই করে আসছি। নিরুপমার ঠাকুরদা বলেন তাদের নিরুর বয়স 13 হলে কি হবে, দেখতে সে বেজায় বড় হয়ে গেছে। যদি ভালো ছেলে টেলে খোঁজ থাকে। আমি মুখে বলি নিশ্চয়ই নিশ্চয়ই, আর মনে মনে ভাবি ওই বোবাকে বিয়ে করতে বয়ে গেছে মানুষের। এমন অশিক্ষিত লজ্জার স্তূপ নিয়ে মানুষ করবে কি? আর চোখে চেয়ে দেখি তার মুখের ভাব কিছু বদলালো নাকি, কিন্তু আশ্চর্য, চোখের পাতাটি পর্যন্ত তার নড়ে না। আমার নাম বিমলানন্দ। 3rd ইয়ারে উঠেই এই টিউশানিটা পেয়েছিলাম। বাপ অর্ধ পয়সারও মালিক করে যাননি। বিধবা মাকে নিয়ে জ্যাঠার আশ্রয়ে দিন কাটছিল। স্কলারশিপের টাকায় পড়া চলত। এই টিউশানিটা পেয়ে হাতে স্বর্গ পেলাম। নিরুপমার বাবা সদানন্দবাবু আমার বাবাকে চিনতেন এবং আমাদের বর্তমান অবস্থা জানতেন বলেই অবশ্যই আমার ভাগ্য খুলেছিল। নচেত আমার মতো একজন যুবক যে তাদের মেয়ের মাস্টারি করছে, এটা ভারী আশ্চর্য। আমি রোজ সকালে 6:30 বাজতেই পড়াতে যাই। গেলেই সর্বপ্রথম ঠাকুরদা উঁকি দেন, তারপর আসে নিরুপমার ছোট ভাই শঙ্কর। অবশেষে হরিসাধনের সঙ্গে সঙ্গে অত্যন্ত মৃদুগমনা নিরুপমা বই আর কাপড়ের স্তূপ সামলাতে সামলাতে এসে আমার উল্টো দিকের চেয়ারে বসে। লজ্জাটা ছোঁয়াচে। আমারও যেন চোখ তুলে তাকাতে লজ্জা করে, তবু গলা খাঁকারি দিয়ে নড়ে চড়ে বসি। নিঃশব্দে নিরুপমা হোমওয়ার্কের খাতাটি বের করে, আর আমি সেটা টেনে নিয়ে ভুল থাকলে শুদ্ধ করি। ততক্ষণে জানি নিরুপমা ইংরেজি বইয়ের নির্দিষ্ট পাতায় চোখ ডুবিয়েছে। নির্ভুল গতিতে চলে এই নিয়ম। আমাদের পাড়ায় একটি মেয়ে আছে। তার নাম সুমি, অর্থাৎ সুমিতা। এ মেয়েটি আবার একেবারে নিরুপমার উল্টো। লজ্জা শরমের বালাই নেই। সময় অসময়ে ছুটে ছুটে এ বাড়ি আসে। আমি নিহাত পর জেনেও আমার সঙ্গে ফাজলেমি করে। ঘুমিয়ে থাকলে মুখে চুনকালি মেখে রাখে, পড়াশোনার ব্যাঘাত করে এবং নাম ধরে রাখে। আমি কখনো কখনো অন্যের সামনে ভারী কুণ্ঠিত বোধ করি, কিন্তু ওর সংকোচ নেই। ওর বাবার পয়সা আছে, কাজেই প্রতিপত্তিও আছে। অতএব আমার জ্যাঠাইমা আড়ালে ওকে অসভ্য মেয়ে বলে অভিহিত করেন এবং সামনে প্রশ্রয়ে সীমা থাকে না। আমার মা ওকে সত্যিই ভালোবাসেন। আমার এক বোন অল্প বয়সে মারা যায়। বেঁচে থাকলে অত বড়ই হতো। হৃদয়ের এই দুর্বলতার সুযোগেই সুমি আরও আপন হয়ে ওঠে মার কাছে।
সুমির বয়স যাই হোক, তার সরলতা ও নিঃসংকোচ দাপাদাপি সত্যিই মমতা কাড়ে। দৃষ্টিকটু হলেও অনেক সময় তাকে বকতে মায়া হয়। আমার মা বলেন, যত মেয়ে তিনি আজ পর্যন্ত দেখেছেন তার মধ্যে সুমির মতো ভালো আর কাউকেই লাগেনি। এমনকি নিজের মেয়ে থাকলেও ওর চেয়ে বেশি ভালোবাসতেন কি না সন্দেহ। আমি ঠাট্টা করে বলি, নিজের মেয়েকে না হতে পারে, বউকে নিশ্চয়ই বেশি ভালোবাসবে। মা বলেন, কপালের কথা কি বলা যায়? সুমির বাবার বিদ্যানুরাগ আছে। কথাটা খচ করে বেঁধে মনের মধ্যে। ও, এই বুঝি মার মনের কথা। এক রবিবার দুপুরে নিরালা বুঝিয়ে খপ করে সুমির আঁচল টেলে বলি, এই সুমি। ভুরু কুঁচকে সুমি জবাব দেয়, কি? জবাবটার মধ্যে একটুও যদি রস থাকতো। সারা দুপুর এরকম হুটোপুটি করো কেন? তাতে তোমার কি? আমার ভালো লাগে না। না লাগলো তো বয়ে গেল। সুমি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে চলে যেতে চায়। যেও না, শোনো। না, আমি শুনবো না। কেন শুনবে না? আমার ইচ্ছে। না, অত ইচ্ছে আর খাটবে না। তোমার বাবা আমার কাছে তোমাকে অঙ্ক কষতে বলেছেন দুপুরবেলা। ইস! সুমি আমার হাত ছাড়তে চেষ্টা করে। আমি শক্ত করে চেপে রেখে বলি, তোমার একটু লজ্জা নেই কেন? আমার ছাত্রী নিরুপমা তোমার চাইতে মাত্র 1 বছরের বড়। সে আমার কাছে 2 বছর ধরে পড়ছে, কিন্তু আজ পর্যন্ত সে আমার দিকে চোখ তোলেনি। এবার কিন্তু অত বড় নির্বোধ সুমিরও আত্মাভিমানে আঘাত লাগে। ভারী আশ্চর্য। যত বোকাই হোক বা যত সরলই হোক মেয়েরা কখনোই অন্য মেয়ের প্রশংসা সইতে পারে না। তাই সুমির ওই শিশু চোখেও একটু অভিমানের আভাস দেখা দেয়। বলে, এ কথা আমাকে বলবার হয়েছে কি? হেসে বলি, তাতে যদি তোমার একটু শিক্ষা হয়। শিক্ষা? আচম্বিতে সুমি প্রচণ্ড এক চিমটি কেটে পালিয়ে যেতে যেতে বলে, ওসব শিক্ষে তোমার ছাত্রীকেই শিখিও, আমার সঙ্গে লাগতে এসো না। মার পছন্দ যে একটুও ভালো না সে বিষয়ে এবার নিঃসন্দেহ হই। মার আসল নজর কি ওই সুমি, না সুমির বাপ? মার মুখে অনেক দিন শুনছি আমাকে বিয়ে দেবেন মুরব্বি দেখে। আর আইডিয়াল মুরব্বি বোধ হয় তাহলে সুমির বাবাই। মার ঘরে গিয়ে দেখি সুমি আচার খাচ্ছে চেটে চেটে। শুনতে পাই, কাকিমা কি সুন্দর আচার করো তুমি। কাকিমা বলেন, আর একটু খাবি নাকি? সুমি নিশ্চয়ই আরও চাইতো। আমাকে দেখেই বলে, ওই এসেছেন তোমার আদুটে ছেলে। এখানে কেন? যাও না তোমার ভালো ছাত্রীর বাড়ি। আমি বলি, মা, সুমিকে আর আচার দিও না। ওকে অবিশ্রান্ত প্রশ্রয় দাও বলেই ও আমাকে মান্য করে না। আহারে, কি আমার মান্য বরে সু। মুখের এক অপূর্ব ভঙ্গি দেখিয়ে সে আবার আচারে মনোনিবেশ করে। মুখভঙ্গি দেখে হেসে ফেলি। দিন কয়েক পরে মা হঠাৎ বলেন, বিমল, এখন তো তুই বিয়ে করলেও পারিস। বিস্মিত চোখে তাকাই। মা কি লক্ষ টাকার স্বপ্ন দেখেছেন নাকি? আমি যেখানে নিজেই পরান্নে প্রতিপালিত, সেখানে আমার অন্নপুষ্ট হবার জন্য কাউকে আমন্ত্রণ করা কি একান্তই পাগলামি নয়? মার মুখ কিন্তু হাসি হাসি। বলেন, কথায় কথায় তোর জ্যাঠা সুমির সঙ্গে তোর বিয়ের কথা পেড়েছিলেন। সুমির বাবার আপত্তি নেই, ওই তো একমাত্র মেয়ে। ভদ্রলোক তো টাকা দিতে অপারগ নন। তিনি ঠিক ওই রকমই ছেলেই চান, যাকে নিজের মন মতো গড়ে নিতে পারবেন। মার কথা শুনে আত্মসম্মানে আঘাত লাগে আমার। ভুরু কুঁচকে বলি, গড়ে নেওয়া মানে? আমি কি একটা মাটি ডেলা?
নিতান্ত নিরুদ্বেগে মা বলেন, এই বিলেত টিলেত পাঠানো আর কি। বিলেত? আজন্মের স্বপ্ন আমার বিলেত। মনের ভাব চেপে একটু চুপ করে থেকে বলি, যত সব বাজে কথা তোমাদের, খেয়ে দিয়ে কি আর কোনো কাজ পাও না? এবার মা রাগ করে বলেন, তোর ভালোর জন্যই আমার চিন্তা, তা নইলে আর কি। এই বিয়ে যদি তোর হয় তাহলে বুঝবি নিতান্তই তোর বরাত ভালো। রাজকন্যা রাজস্ব তোর কাছে আপনা থেকেই। থাক থাক। মাকে আর কথা বলবার অবকাশ না দিয়ে সেখান থেকে পালাই। কিন্তু কথাটা ভাববার মতো বই কি। টাকার আমার নিতান্তই দরকার, তবু বিয়ের কথাটা আমার যেন কিছুতেই ভালো লাগে না। বাড়িতে চলছে ফিসফাস গুঞ্জন। সুমি কি জানে? একদিন সুযোগ মতো আবার ধরলুম সুমিকে। বললুম, এই এখন আর রাত দিন আমার এখানে এসো না। কেন? কেন আবার কি? তুমি জানো না কিছু? সুমি চুপ করে তাকিয়ে রইল আমার মুখের দিকে। আমি বললুম, তোমার বাবা যে আমার সঙ্গে তোমার বিয়ে। অসভ্য। আচমকা ঠাস করে সে আমার পিঠে একটা চড় মেরে ছুটে পালালো। আমি আহত পিঠে হাত বুলোতে বুলোতে ভাবলাম, ওর হাতে শেষে মার খেয়ে মরবো নাকি। সন্ধ্যাবেলা ডাক পড়ল জ্যাঠামশাইয়ের ঘরে। আমাকে দেখেই বললেন, আমাদের সকলেরই তো খুব ইচ্ছে, এখন তুমি বললেই হয়। এতে অমত করো না। জীবনের সমস্ত উচ্ছ্বাস আর মেরুদণ্ডই হলো টাকা। আর তুমি যখন ভালো ছাত্র, তখন বিলেত ফিলেত যদি একবার ঘুরে আসতে পারো। এর পরের কথাটি জ্যাঠামশাই ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দাঁড়িতে হাত বুলোতে লাগলেন। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আচ্ছা ভেবে দেখো গিয়ে, কালকে বলো আমাকে। বলাই বাহুল্য, সুমির বাবার টাকা আমাকে লুব্ধ করল এবং মাসখানেকের মধ্যে পাকা হয়ে গেল আমাদের বিয়ে। সকলেই সুমিকে নিয়ে আমাকে ঠাট্টাই আর কি করে। সকলেরই ধারণা সুমিকে আমি ভালোবাসি, তাই এই বিয়ে। খুব একটা রোমান্টিক ব্যাপার। আমি কিন্তু এখনও সুমিকে স্ত্রী বলে কল্পনা করে একটুও আনন্দ পাই না। আগের মতো সব সময় আসে না বটে, কিন্তু এলে আমার সঙ্গে দেখা হয়, এ কথা একবারও মনে হয় না দুদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে হবে। একটু লজ্জা, একটু আনন্দ, কিছুটা নেশা, সমস্ত কিছুর একটা মিশ্রণে হৃদয়কে অভিভূত করতে চেষ্টা করি। কিন্তু ওকে কাছে দেখলেই সমস্ত উবে যায়। তবে কি সুমিকে আমি পছন্দ করি না, ভালোবাসি না? না, তা নয়। আসলে সুমির সঙ্গে আমার যে সম্বন্ধ, তাতে স্নেহ মমতা যথেষ্ট আছে, কিন্তু প্রেম নেই। যেদিন বিয়ে তার দুদিন আগেই নিমন্ত্রণ চিঠিখানা পকেটে করে নিরুপমাকে পড়াতে গেলাম। দিন কয়েক পড়াতে আসবো না এ কথা বলবার ইচ্ছে ছিল। পড়াশুনো শেষ করে তাকিয়ে দেখলাম হরিসাধনের নির্দিষ্ট বসবার স্থানটি শূন্য। চিঠিখানা অত্যন্ত সংকোচের সঙ্গে পকেট থেকে বের করে অনেক ইতস্তত করে বললাম, আপনার ঠাকুরদা কি বাড়ি নেই? নিরুপমা মাথা নেড়ে জানালো, নেই। কোথায় গেছেন? অত্যন্ত মৃদু স্বরে জবাব এলো, পিসিমার বাড়ি। এই চিঠিখানা বলে চিঠিখানা টেবিলে রাখলাম। কিছু বলতে বড়ই লজ্জা করতে লাগলো, কিন্তু হঠাৎ মনে হলো নিরুপমা চঞ্চল হয়েছে এবং ওর শাড়ির ভিতর থেকে একখানা হাত দ্রুত বেরিয়ে এলে চিঠিখানার উপর। নিমেষে চোখ বুলিয়ে হঠাৎ মুখ তুলে এমন এক দৃষ্টি নিয়ে স্থির হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল যে আমি খানিকক্ষণের জন্য ওর সেই দৃষ্টির কাছে আচ্ছন্ন হয়ে রইলাম। এই প্রথম দেখলাম ওর চোখ। কী যে ছিল সেই চোখে আমি জানি না, কেন ও কাজ করলাম তাও জানি না। হঠাৎ নিরুপমার হাত থেকে চিঠিখানা কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে বেরিয়ে এলাম ঘর থেকে। সাইকেলে উঠবার আগে আরেকবার পিছন ফিরে তাকালাম। দেখলাম দুই হাতে মুখ ঢেকে ও বসে আছে শক্ত হয়ে। তারপর আজ
এই ভোরবেলা উঠেই আমি বিমর্ষ মুখে মাকে বলেছি, মা, শেষ রাত্রের দিকে ভারী এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। মা আজকাল সর্বদাই ব্যস্ত। কী কাজে যেতে যেতে দাঁড়িয়ে বললেন, কী স্বপ্ন? থাক, বলবো না। আহা, বল না। না শুনলে তোমার মন খারাপ হবে। মার কৌতূহল বেড়ে গেল। এবার বিছানায় বসে পড়ে বললেন, নে নে শিগগির বল, আমার কত কাজ। বাবাকে দেখলাম। উনি বললেন, বিমল, আর 2 মাস পরে তোকে এখানে পাবো, কিন্তু আমার তাতে সুখ হচ্ছে না মা। দেখলাম মার চোখ বড় বড় হয়ে উঠেছে। তুই সংসারে থাকবি, সুখী হবি, সর্বোপরি তোর দুঃখিনী মায়ের আশ্রয় হবি, এই আমি চেয়েছিলাম। কিন্তু যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সে মেয়ের 2 মাসের মধ্যেই বৈধব্য লেখা আছে। সর্বনাশ! মার মুখ দিয়ে কথাটা ঠিক আর্তনাদের মতো বেরোলো। মুহূর্তে বাড়িতে রাষ্ট্র হয়ে গেল এই স্বপ্ন। কোথায় গেল খাওয়া দাওয়া, গান বাজনা, আত্মীয় কুটুম্ব? খবর হয়ে গেল সুমির বাবার কাছে। আমি ফাঁক বুঝে চম্পট দিয়েছি এবং সবেগে সাইকেলে চালিয়ে যাচ্ছি নিরুপমাকে পড়াতে। এখন আপনারাই বলুন, কাজটা কি আমি খুব অন্যায় করেছি?